এখানে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আছেন, তারা আমাদের কথাগুলো, আমাদের দাবিগুলো সরকারের ঊর্ধ্বতন মহলে পৌঁছানোর জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনাদেরকে। আপনারা দেশের সন্তান, আমরাও কিন্তু এই দেশের সন্তান, আমরা অবহেলিত, নির্যাতিত, আমাদের যুক্তির দাবিগুলো আপনারা আমাদের সারা বাংলাদেশের কাছে তুলে ধরবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করব। এখন আমাদের সভাপতি মাহবুব রহমান আলী ভাইকে এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের বাইরের মধ্যে কেউ আসবেন, কষ্ট করে একটু দূরত্ব লাভ করতে পারবেন, আসবেন কেউ একজন, আসেন। আপনি আসেন, আপনি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে সুন্দরভাবে করার জন্য। এখন আমরা আমাদের কার্যক্রমে ফিরে যাচ্ছি। সভাপতি সাহেব সাংবাদিক বক্তব্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করে দেব। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ থেকে আগত এবং আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজ অনেক দিন যাবৎ আমরা আমাদের দাবি আদায় করার জন্য বিভিন্নভাবে আমরা সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধন থেকে শুরু করে অনেক কিছু করেছি, সেটা আপনারা সকলেই জানেন। আর আপনারা সাংবাদিক ভাইয়েরা সবই জানেন যে আমরা কত অবহেলিত আজকে এই বাংলাদেশে আমরা লাঞ্ছিত হচ্ছি এই আউটসোর্সিং দাসপ্রথা নিয়ে। আমরা সেই বিষয় নিয়ে আমরা আমাদের এখানে এখন কার্যক্রম শুরু করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ভাই এখানে আসবেন, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মুজিবুর রহমান ভাই। আর সকলের কাছে একটা অনুরোধ জানাবো, আপনাদের সামনে যে চেয়ারগুলি আছে সেটি শুধু সাংবাদিক ভাইদের জন্য আপনারা রেখে
আমাদের স্টাফ যারা আছেন সবাই একটু পিছনের দিকে চলে যায় অথবা সাইডে যে চেয়ারগুলি আছে সেখানে চলে যায়। আমরা সাংবাদিক ভাইদেরকে সামনে থাকার জন্য, তাদেরকে বসার জন্য সুযোগ করে দিই এবং আমরা সেইভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু করব। ধন্যবাদ। আমরা আমাদের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। রফিক ভাই আইতে চায় না, কি হয়েছে? রফিক ভাই, বসেন ভাই, বসেন। চেয়ার সেট করতে পারে না, বুঝছো? সমস্যা, চেয়ার সেট করতে পারে না। আগে থাকবে কথাই বলতে না, আগে চলে যাই। হ্যাঁ সেটাই তো, রবীন্দ্র ভাই কিন্তু ভালো নেতৃত্ব দিচ্ছে, কথাই তো সে বলতে পারে না। আগুন আগুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক আজকের এই সাংবাদিক সম্মেলন, উক্ত সাংবাদিক সম্মেলনে যে সকল সাংবাদিক ভাইগণ উপস্থিত হয়েছেন, অত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের একটু সময় নেব, আপনারা যদি এসেছেন আমাদেরকে অনুগ্রহ করে বেশি সময় চাইবো না, আমাদের অন্তপক্ষে 20টা মিনিট সময় দিবেন। কারণ আমরা সারা বাংলাদেশে যেভাবে নির্যাতিত, যেভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে আপনার নির্যাতন করা হয়, আমরা অবহেলার শিকার হব। আমি 2-4 জনের বক্তব্য একটু নিব, কারণ তারা তাদের জায়গা থেকে একটু বলুন, এরপরে গিয়ে আমরা বক্তব্য দেবো। আমাদের বক্তব্যেই সকল কিছু থাকবে। আমি অনুরোধ করবো আপনারা একটু সময় দেবেন আমাদেরকে, আপনারা মেহরবানি করে একটু সময় দেবেন, আমরা আপনাদের কথা আপনাদেরকে বলবো। আমি এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু বলার জন্য অনুরোধ করছি, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা দেখে দেবেন। আমাদের সরকারি হসপিটালে কর্মরত, সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আমাদের মুক্তাপাকে খুব সংক্ষেপে বলার জন্য অনুরোধ করবো। আরগুলো প্যাচ খেয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মির্জা ফারিদা। আমাকে এখানে কথা বলার সুযোগের জন্য ধন্যবাদ সকলকে। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাতে চাই যে আমাদের দাবি দেওয়া কিন্তু খুব বেশি না, আমাদের দাবি দেওয়া হলো খুবই সিম্পল। আমরা আসলে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টা ওনার সাথে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক দেখা করেছে এবং উনি বলেছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, উনি আমাদের পক্ষে ছিলেন। তারপরও আমরা যারা 17 তারিখে শাহবাগী আন্দোলনে গিয়েছি, আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানে আমাদের ভাই বোনেরা, মানে আমাদের ভাই বোনদেরকে চাকরিচ্যুত করা, আমাকেও কিন্তু করা হয়েছে। আমাকে 28 তারিখে, এটা ডকুমেন্টস আছে, আমাকে 28 তারিখে চাকরিচ্যুত করার জন্য আমাকে চিঠিটা দিচ্ছে ঠিকাদার থেকে। আমার অপরাধটা কি? আমি কি আমার যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে পারবো না? আমার অপরাধটা কি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না? সেই স্বাধীনতা কি আমার নাই? আমার কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নাই? আমি কি এদেশের জনগণ না?
আমি আসলে আমার সাথে যে অন্যায়গুলো করেছে আমি এটার বিচার চাই, এবং আমাকে আমার চেয়ার থেকে আমাকে অপমান করে আমার চেয়ার থেকে আমাকে সরাই দিচ্ছে। আমি চাই সসম্মানে আমাকে আমার চাকরিটা ফিরে দেওয়া হোক, যারা এই অন্যায়গুলো করেছে তাদের শাস্তি দেওয়া হোক। এখানে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। 15 মাস বেতন পায় না। আমি এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে ডিপিডিসি থেকে যারা এসেছে তাদের পক্ষ থেকে একজনকে অনুরোধ করব, ডিপিডিসি থেকে একজন প্লিজ। ভিডিও কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ডিপিডিসির আউটসোর্সিং এর প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি অল্প কিছু কথা বলার জন্য। সেন্ট্রাল আউটসোর্সিং সকল নেতাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি, কোনো ভনিতা ছাড়াই কথা বলি। সেটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবহিত করি যে একজন এমপ্লয় কিরকম বৈষম্য, কিরকম দাস, সেটার জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমত আমাদেরকে যে নিয়ম দেওয়া হয় সেম ইকুইভ্যালেন্ট, ডিপিডিসি তাদেরকে নিয়ম দেওয়া হয়, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। আমার থেকে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সেখানে আমাকে বেতন দেওয়া হচ্ছে 37,500 টাকা, এবং কাকে দিচ্ছে? ঠিকাদারকে। ঠিকাদার কি করছে? সেখান থেকে 8,500 টাকা কর্তন করে আমাকে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছেটা কি? এবং যারা বর্তমান যারা আছে কর্মরত তারা আমাদের সাথে কি বিহেভটা করে, তারা কেন বিহেভ করে? তারা মেজার করে টাকা দিয়ে। যারা ডিপিডিসিতে আছে সর্বনিম্ন যে সুইপার যে আছে সেও বেতন পায় 40,000 টাকা, আর আমাকে দেওয়া হচ্ছে 60,500 টাকা। তার মানে আমার সাথে অফিসিয়ালি কি ব্যবহারটা করা হয় সেটা আপনারা মনে বুঝতে বাকি নেই। তো এই একই প্রতিষ্ঠানে পার্মানেন্ট জব এমন না যে যদি যারা আছেন ম্যাক্সিমামই এরকম। তো এটা বলতেছি যে এইখানে কি করা হচ্ছে? আমাকে এইভাবে নিয়ে তারা কি হচ্ছে টাকা বাঁচাই দিচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক টাকা বেঁচে গেল। আসলে কি বাঁচছে? আসলে কিন্তু বাঁচছে না। টাকাটা কি করা হচ্ছে সেটাও আমি দেখাই দিচ্ছি। এখানে যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি 2টা মিনিট। সেটা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে একটা হিউজ একটা অ্যামাউন্ট যেটা বিদেশ পাচার করা হয়েছে। এই ডিপিডিসিতে প্রিপেড মিটার আসার আগে পোস্টপেড মিটার, যেটা আপনারা জানেন যে বিদ্যুৎ ব্যবহার করেই বিল দিতেন। তার মানে কি কাস্টমারের কাছে প্রচুর টাকা ডিপার্টমেন্ট পেত, সরকার পেত, সেই টাকা কিন্তু এখন নাই। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, এতটুকু যেমন আচার ব্যবহারের বৈষম্য, যেমন সবকিছু বৈষম্য আপনাদের মাধ্যমে, সেন্ট্রাল কমিটির মাধ্যমে এই বৈষম্য দূর করে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। কথা কইতে বললো ভালো হয়েছে। জ্যাকেটটা কদিন আগে হাসানের ফোন দেবেন, হাসান লাইক করবে। ধন্যবাদ। আমাদের যে সকল মিডিয়ার বাইরে এখানে এসেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মানে অনেকে এসেছেন অনেক প্রতিষ্ঠান থেকে, সকলকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যদি একজন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিই তাহলে আসলে অনেক সময় পেরিয়ে যাবে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমি আপনাদের পক্ষে যে কথাগুলো বলবো সেগুলো আসলে সকলেরই কথা হওয়া উচিত, তাই না? তাহলে আমি কথা বলবো আপনাদের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গত মাসের 17 তারিখ শাহবাগ চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ করে। উক্ত সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই। সেখানে আমাদের একটি প্রতিনিধি টিম ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং একটি আলোচনা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। সেখানে আমরা সারা বাংলাদেশের
সকল আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী প্রকল্প ভিত্তিক যারা আছেন, দৈনিক মজুরি ভিত্তিক যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি। সাথে সাথে এই বাংলাদেশের যে উন্নয়ন, সেই উন্নয়নে যে আমাদের অবদান আছে এই বিষয়টিও আমরা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা দাবি যৌক্তিক। আমরা আমাদের দাবি এক দফা দাবি সেখানে উপস্থাপন করি। আমাদের দাবি থাকে, যেহেতু আমরা কেউ 20 বছর, 21 বছর, 22 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত এই দাসত্বের শৃঙ্খল করে আমরা জীবনযাপন করছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আজকে আমরা উন্নতির স্বর্ণ শিখরে আমরা পৌঁছে দিচ্ছি। সেখানে শুধুমাত্র কর্মকর্তা বা স্থায়ী যারা আছেন তাদেরই অবদান এইটা কিন্তু নয়, সমান তালে আমাদের অবদান সেখানে আছে, থাকে এবং ভবিষ্যতে থাকবে। একটি প্রতিষ্ঠান এত বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে কিন্তু একা একা চলতে পারে না। আমাদের প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা দাবির সাথে মাননীয় উপদেষ্টাগণ এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব মহোদয় সেখানে ছিলেন। ওনারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন, আপনাদের দাবি আমরা দেখলাম, আপনাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক, তবে আমরা যেহেতু সরকারি নতুন, আমরা আপনাদের কাছে সময় চাই, আমাদের একটু সময় দেন, আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বৈষম্যগুলো আমরা দূর করব। 17 তারিখ থেকে আজকে 3 তারিখ সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হয় যে আপনারা আর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বিব্রত করবেন না, তখনই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী সকল রাজপথের প্রোগ্রাম কিন্তু স্থগিত ঘোষণা করে। সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকার জন্য কিন্তু আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ তার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সামনের 6 তারিখ আমাদের কয়েকটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। আমরা আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে জানাতে চাই, বর্তমান সরকারের সহায়ক শক্তি হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী, দৈনিক ভিত্তিক কর্মকর্তা কর্মচারী এবং এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সকল পরিবার এবং পরিবারের সদস্য, তারা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সহায়ক ভূমিকা হিসেবে, সহায়ক শক্তি হিসেবে ইনশাআল্লাহ সর্বস্থায়ী তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আপনাদের সহায়ক শক্তি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন। প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তর, প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশ থেকে আপনারা এই বৈষম্য দূর করে একটি সমতার বাংলাদেশ আপনার বিনির্মাণ করবেন। আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং সরকারের প্রধান হিসেবে যিনি আছেন, উনি একজন নোবেল বিজয়ী শুধু নন, উনি সারা পৃথিবীতে একজন অত্যন্ত মানবিক মানুষ হিসেবে পরিচিত। আমরা বিশ্বাস করি এই ব্যক্তির হাত ধরে, এই মহান ব্যক্তির হাত ধরে এই অভিশপ্ত প্রথা, এই গোলামী প্রথা, এই ঠিকাদারি প্রথা চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা
বাংলাদেশের বিবেকবান মানুষের দরজায় আমি দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, একই বাংলাদেশে দুই রকম সিস্টেম থাকতে পারে, একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে বেসরকারি। এর বাইরে কোন সিস্টেম থাকতে পারে না। এর বাইরে যে সিস্টেমটা চালু ছিল, বিগত সরকার তাদের নেতা কর্মীদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, আমাদের মতো কর্মচারীদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য একটি ঠিকাদারি প্রথা 2018 সালের একটি নীতিমালার মাধ্যমে পাকাপোক্ত করেন। সেখানে পরিষ্কার ভাবে তারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলার জন্য, আমাদের রক্ত শোষণ করে খাওয়ার জন্য, আমাদের পায়ে হাতে শৃঙ্খল পরানোর জন্য একটি বন্দোবস্ত কিন্তু করেন। আমরা 17 আগস্ট সমাবেশ থেকে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আমরা এই ঠিকাদারি নামক দাস প্রথার বিলুপ্তি চাই। যদি এই ঠিকাদারি প্রথার বিলুপ্তি অনতিবিলম্বে না করা হয়, তাহলে আপনি মানবিক সরকার হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন। আমরা আশা করব অনতিবিলম্বে আপনারা এই আউটসোর্সিং নামক যে ঠিকাদারি প্রথা, এই ঠিকাদারি প্রথা আপনারা বিলুপ্ত করবেন। অনতিবিলম্বে এই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের প্রত্যেকটা আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী, প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি মুক্তি দিবেন। সাথে সাথে আপনাদের মাধ্যমে কিছু কথা আমি জানাতে চাই। আমরা যখন 17 আগস্ট প্রোগ্রাম করে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাই, সেখানে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয় আজকের পর থেকে বিনা কারণে সারা বাংলাদেশে একজন আউটসোর্সিং কর্মচারীরা চাকরি যাবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই কি, সারা বাংলাদেশে এই সকল ঠিকাদার তাদের অবৈধ টাকার জোরে তারা কিছু এজেন্ট নিয়োগ করে, এই এজেন্টের মাধ্যমে আমাদের সাধারণ আউটসোর্সিং কর্মচারীদের উপরে তারা হামলা চালায়। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে খুলনায় আমাদের একজন সমন্বয়ক এবং খুলনা মেডিকেলে কর্মরত আমাদের সকলের প্রিয় আদনান ভাই, উনি টেবিল বয় হিসেবে কর্মরত, তার উপরে মাছরাঙা সিকিউরিটি সার্ভিস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মালিক ফারুক, উনি তার লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে তাকে কিন্তু উঠিয়ে নিয়ে যায় এবং বেদম প্রহার করে। আজকে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল না করা হয় এবং এই সকল দুষ্কৃতিকারীদেরকে ধরে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা জানিয়ে দিতে চাই, আমাদের 17 তারিখের পরে যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঠিকাদার মনে করছেন আপনারা ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ন্যায্য আন্দোলন থেকে আপনারা দূরে সরাবেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। মনে রাখবেন, এদেশে কিন্তু এই কয়েকদিন আগেই মুগ্ধর মতো মানুষ জীবন দিয়ে, আবু সাইদের মতো মানুষ জীবন দিয়ে, ছাত্র জনতার পক্ষে অসংখ্য মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে কিন্তু একটি নতুন স্বাধীন বাংলাদেশ নির্মাণ করেছে। আমরা বলতে চাই, আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি এই ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় এবং যদি অনতিবিলম্বে ঠিকাদারি প্রথা বাতিল না করা হয়, তাহলে আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সকল সদস্য এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা মাঠে অবস্থান করতে বাধ্য হব। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। এর আগে বক্তব্য দিয়ে গেছে সরকারি কর্মচারী হাসপাতালের মুক্তাপা, 17 তারিখের পরে ওইখানকার যে প্রধান আছেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা নিজে কিন্তু তাকে একটি চাকরিযুক্ত করার পত্র ধরে দিয়েছেন। এরকম অসংখ্য প্রতিষ্ঠানে ঠিকাদাররা ভয়ভীতি দেখাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনার জাতির দিকে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের দুঃখে দুর্দশার কথাগুলো আপনারা উপস্থাপন করবেন। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টাগণ আছেন এবং ছাত্র সমন্বয়ক সহ
সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমাদের কথা যেন পৌঁছে যায়, আপনাদের প্রতি আমি এই বিনীত অনুরোধ করব। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আজকে যে সাংবাদিক সম্মেলন যেখানে আয়োজন করা, আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যে দাবি, এই দাবি সহ ঠান্ডা মাথায় কথা ফোন বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সারা বাংলাদেশ থেকে আগত আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট এবং জেলা থেকে যারা আসছেন, দূর দূরান্তের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমাদের দুঃখ দুর্দশা নিয়ে আমাদের যে কথাগুলি বলেছেন এটাও সম্পূর্ণ বাস্তব এবং আপনারা চিন্তে যায় দেখতে পারবেন যে আমরা কতটুকু আমরা কষ্টে দিন যাপন করছি। আপনারা জানেন আমাদের ছাত্র আন্দোলনে স্বৈর শাসকের আমলে আমরা যেই ভাবে আমরা কাজ করে গেছিলাম, তারপরেও এই স্বৈর শাসক আমল, আমাদের এই স্বৈর শাসক সরকার আমাদেরকে কোন ধরনের কোন ই দিতে পারে নাই। আমরা আপনাদের কাছে এখন যেই ছাত্ররা সুন্দর এবং যেইভাবে না দেয় নাই একটা সুন্দর আমাদের স্বাধীন দেশ দিয়েছে, সেই স্বাধীন দেশে এখন আমরা আর পরাধীন হিসাবে থাকতে চাই না। সেই পরাধীনতা কাম শেষ হয়ে গেছে গত 5 আগস্ট। আমরা দেখেন এখানে যারা চাকরি করতেছে, একজন ইঞ্জিনিয়ার ভাই সে আউটসোর্সিং এ চাকরি করে, এটা কি আপনারা কেউ মানেন? এখন দেখেন 18 থেকে 20 বছর আগেও চাকরি করতেছে, তাদেরকেও এই আউটসোর্সিং এ দেখছে। তাই আমরা এই নতুন আমাদের এই নতুন সরকারের কাছে আমাদের দাবি, সেটা আমরা 17 আগস্টে আমরা দাবিদার ছিলাম, এখনো জোর দাবি জানাই যেন আমাদের দাবিগুলি খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেয়, যাতে আমরা যে এত নিষ্পেষিত, আপনারা জানেন আমাদের কোথায় কোথায় চাকরি থাকে না। আমরা আজকে অফিস করে চলে আসলে আমরা যে কালকে আমরা অফিসে যাইতে পারবো, আমার চাকরি আছে কিনা সেটা আমরা জানি না। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের এক আউটসোর্সিং কর্মী, অনেক মিডিয়াতে আসছে, পেপার পত্রিকায় আসছে, আমাদের কিন্তু একটা ছেলে বেতন না পাওয়ার কারণে সে সুইসাইড করে মারা যায়। এটা কি আমরা কি অযৌক্তিক কোনো কিছু চাচ্ছি? আমাদের দেখেন আর 6 মাস থেকে 8 মাস, 12 মাস, 14 মাস, 24 মাস পর্যন্ত আমাদের বেতন বকেয়া রয়েছে। তাহলে আমরা কোথায় যাব, কি করে খাবো? এটার জন্য আপনাদের কাছে আপনারা সাংবাদিক, আপনাদের দ্বারাই আমরা যেন আমাদের মূল প্রাপ্য আমরা যেন পাই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দাবিটা যেন বাস্তবায়ন হয় এবং এই প্রধান উপদেষ্টা কাছে আমাদের দাবি আমরা জানিয়েছি এবং সেটা যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে চলে আসে। আমরা সকলকেই ধন্যবাদ জানাই। আসলে আমার দাবি এক দফা, আপনারা জানেন, সেখানে আমি জাস্ট 3টা লাইনে পড়বো, বেশি পড়বো না, শুধু এইটুকুর মধ্যে যা আছে। দেখেন, বিগত স্বৈর শাসক আওয়ামী লীগের প্রণয়নকৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বয়স শিথিল করে
রাজস্ব খাতে স্থানান্তর করণের দাবি জানাচ্ছি। 2 অনতি বিলম্বে মধ্যস্বত্বভোগী ঠিকাদারি প্রথা, দাস প্রথা বিলুপ্ত করে সরাসরি স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প কর্মচারীদেরকে নিয়োগ সহ সমস্ত দায়িত্ব বহন করতে হবে এবং জাতীয় বেতন গ্রেডের আওতায় আনতে হবে। উৎসব বোনাস সহ সকল বোনাস প্রদান করতে হবে। বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে এবং বিনা কারণে কোনো আউটসোর্সিং কর্মচারীকে চাকরি হতে প্রত্যাহার করা যাবে না। বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিগত দিনে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা যে দাবিগুলি জানিয়েছি, আপনারা আপনাদের সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া সকলের কাছে, বার্তা সম্পাদক সহ সকলকেই আমার কর জোরে অনুরোধ থাকবে, আমাদের এই দুঃখ দুর্দশাটা আপনারা ভালোভাবে একটু উপস্থাপন করে যেন আমরা আমাদের এই কষ্টের যে মেহনত করে যাচ্ছি, আমরা যে কষ্ট করে যাচ্ছি, যেন আমরা সুন্দরভাবে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে আমরা যেন একটু 2 মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি, সেটার জন্য আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইল। যেখানে যেখানে আমাদের আউটসোর্সিং ভাই বোনদের চাকরি চলে যাচ্ছে এবং চলে গেছে, সেই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো ধরনের আরো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জবাব দেবেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি। আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন যদি করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিতে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে অত্যন্ত দুঃখের বিষয় হলে সত্য, আমাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু আজকে থেকে শুরু হয়নি। এই আন্দোলন সংগ্রাম বিগত 2020 সাল থেকে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়েছিল। আমরা দফায় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় হল তৎকালীন সরকার একটি স্বৈর শাসক ছিল। আমরা এই জন্য মনে করি তারা আমাদের যৌক্তিক দাবিগুলোকে যৌক্তিক মনে না করে আমাদের এই বিষয়গুলো আমলে নেয়নি। বর্তমান যেহেতু একটি মানবিক সরকার ক্ষমতায় এবং নতুন একটি স্বাধীন বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায়, আমরা বিশ্বাস করি যে রাজপথে দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করতে হবে না। ওনারা যেহেতু বলেছেন, ওনারা যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন লিখিত আকারে আমাদের দাবিগুলো জানানোর জন্য, আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আবারও, আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার থেকে শুরু করি সরকারে আছেন এমন প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করে, আমাদের দাবিগুলো উপস্থাপন করে, কিন্তু আমরা
ইতিমধ্যে স্মারকলিপি জমা প্রদান করেছি। আমাদের সংগঠন মনে করে যে আমরা আমাদের সেই স্মারকলিপিতে জমা দেওয়া যে দাবিগুলো, সেই দাবিগুলো ওনারা বিচার বিশ্লেষণ করবেন এবং অনতি বিলম্বে আমাদের এই ঠিকাদারি কথা, এই দায়িত্ব থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এবং সাথে সাথে আরো বিশ্বাস করি, ওনারা আমাদেরকে বলেছেন ওনাদের জন্য আলোচনার পথ খোলা। তা আমরা আজকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, অনুরোধ করবো, ওনারা যদি আমাদেরকে আলোচনায় ডাকেন আমরা যে কোনো সময় ওনাদের আলোচনায় বসবো। আলোচনায় বসে আসলে এই সকল সমস্যার সমাধান হিসেবে আমরা করবো। আমরা বিশ্বাস করি রাজপথে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না, দাবি আদায় করতে হবে না। তবে তবে যদি যদি আমাদের এই যৌক্তিক দাবি, ন্যায্য দাবি যদি কোন ঠিকাদারি মহল, কুচক্রী মহল বা অন্য কোনো তৃতীয় পক্ষ নস্যাৎ করার চেষ্টা করে, তাহলে মনে রাখতে হবে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আউটসোর্স কর্মচারী এবং লক্ষ লক্ষ আউটসোর্স কর্মচারী, লক্ষ লক্ষ পরিবার তাই কিন্তু রাজপথে নামে ধন্যবাদ। আমি পেট্রোলের আউটসোর্স কর্মচারী হিসেবে কথা বলছি। আমাকে যখন নিয়োগ প্রদান করে তখন আমাকে জাতীয়করণ করবেন এটাও বলে নাই, জাতীয়করণ করবেন এটাও বলে নাই, কোনো কিছুই আমাকে বলা ছিল না। আমি যখন চাকরিতে প্রবেশ করি তখন কিন্তু আমাকে কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেরকম আমার বয়স ন্যূনতম হতে হবে 18 বছর এবং এর উপরে হতে হবে 30 বছর। আমরা কিন্তু সেই সময়টাতে 18 বছর পর থেকে শুরু করে আমার চাকরির বয়স আজকে 18-19 বছর। আমি আমার যৌবন কিন্তু সেখানে কাটিয়েছি এবং আমার মূল্যবান যে সময়টুকু আমি কিন্তু সেই কোম্পানিতে ব্যয় করেছি এবং কোম্পানি তখন যে অবস্থায় ছিল আজকে কিন্তু কোম্পানি সে অবস্থায় নেই। আমাদেরকে কোনো কিছু বলেছিল না, জাতীয়করণ করবেন অথবা জাতীয়করণ করা যাবে না, দুইটার কোনো কিছু বলেছিল না। না, আমরা যখন আউটসোর্সিং এ ঢুকি তখন কোনো মানুষের এই ধারণা থাকে না। ঠিকাদারি মহল তারা একটি কথা পরিষ্কার ভাবে আমাদেরকে বোঝায়, সাধারণ মানুষকে বোঝায় যে এটা খুব তাড়াতাড়ি সরকারি হয়ে যাবে। এই যে একটি বিভ্রান্তিকর তথ্য তাদের এজেন্টের মাধ্যমে আমাদের এই, আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য বেকার, আপনাদের জানাতে চাই আপনাদের মাধ্যমে অসংখ্য মানুষ বেকার আছে। এই বেকার মানুষের ইমোশনের জায়গাকে তারা ব্যবহার করে, তাদের পরিবারের কাছে যায়, গিয়ে তাদেরকে আশ্বস্ত করে যে আপনার ছেলে মাস্টার্স পাস, আপনি আমাদের মাধ্যমে চাকরিতে দেন, ওই চাকরি খুব তাড়াতাড়ি খুব রিসেন্ট রাজস্ব মুক্ত হয়ে যাবে। এই মানুষগুলো কিন্তু সরল বিশ্বাসে তাদেরকে চাকরিতে ঢোকায়। যখন চাকরিতে ঢোকে তখন কি আসলে বোঝে যে আউটসোর্সিং আসলে কি, এই চাকরি দেখতে দাস প্রথা, এটা দেখতে ঠিকাদারি প্রথা, তখন আমরা বুঝি, এর আগে আসলে কেউ এটা বুঝতে পারে। ধন্যবাদ সকলকে। আরেকটু আমি বলতে চাই, যদি একটু আমাকে কভার করেন, 10 সেকেন্ডের জন্য বলবো, 10 সেকেন্ডের জন্য বলবো, একটু প্লিজ যদি কভার করেন। শুনেন, আমি একটু কথা বলি। আমরা যে 17 তারিখ 17 আগস্ট প্রধান উপদেষ্টা যমুনায় অবস্থান করেছিলাম, উনি বলেছেন এই দেশে এইরকম প্রথা আছে, এটা আমার জানা নাই। এই দেশে এইভাবে চাকরিরত অবস্থায় আছে, চাকরি করেন। এই দেশ কি স্বৈরাচারী সরকার, প্রতিবাদী সরকার এইভাবে করে রাখছে, তাদের কিছু লোকেদের সুবিধা করার জন্য এই আউটসোর্সিং কৃতদাস প্রথা চালু করেছে। উনি বলেছেন আমরা ছাত্র জনতার সরকার, বৈষম্য বিরোধী সরকার, আমরা এই প্রথা বিলুপ্ত করে আপনাদেরকে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে চাকরিতে যখন ঢুকেছেন ওই অবস্থা থেকে বিবেচনা করে আপনাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করব। আমরা আশাবাদী এই বৈষম্য বিরোধী সরকার, ছাত্র জনতার সরকার, মানবিক সরকার, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বস্ত করেছেন, আমরা আউটসোর্সিং পরিবার তার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানে, স্ব প্রতিষ্ঠানে, স্ব ডিপার্টমেন্টের আওতায় রেখে আমাদের চাকরি রাজস্ব করবেন, এই আশায় আমরা আছি।
ওনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবার মাধ্যমে আমরা এই মেসেজটাই ওনাদেরকে জানাতে চাচ্ছি যে ওনাদের যে আশা নিয়ে আমরা আছি, আমরা আশাবাদী এই আশাটা অনতি বিলম্বে এই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি একদম শেষ কথা বলবো। আপনাদের মাধ্যমে একটি আলটিমেটাম আমরা ঠিকাদারকে দিতে চাই এবং কিছু প্রতিষ্ঠান প্রধান যারা আমাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে লিয়াজ করে আমাদের সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে হেনস্থা করছে, তাদের প্রতি আমাদের এই সাংবাদিক সম্মেলনের যে পরিষ্কার বার্তা, আজকের পর থেকে আর একটি কর্মচারীর চাকরি যদি বিনা কারণে চলে যায় তাহলে আমাদের সংগঠন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলবে। এবং আমার এই বার্তাটি যে সকল আউটসোর্সিং প্রকল্প কর্মরত এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ভাইরা শুনছেন, আপনাদের প্রতি মেসেজ, আপনারা যার যার জায়গা থেকে যেখানে অনিয়ম দুর্নীতি হবে আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা যাদের বিরোধ, আশা করি আপনারা এই বিষয়টি খুব জোরসোরে উপস্থাপন করবেন। আমাদের খুলনা মেডিকেলে একজন গর্ভবতী মহিলা, একটু সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খুলনা মেডিকেলে কর্মরত একজন গর্ভবতী মহিলা, উনি মাতৃত্বকালীন ছুটি নিয়ে ছুটিতে যান। এই ছুটিকে কাজে লাগিয়ে, এই সুযোগকে কাজে লাগিয়ে সেই ঠিকাদার মাছরাঙা সিকিউরিটি এবং আমরা মনে করি সেই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মেডিকেল কলেজের মেডিকেল কলেজ হসপিটাল ম্যানেজমেন্ট তাকে চাকরিচ্যুত করে। আপনাদের কাছে প্রশ্ন, আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে একজন মানুষ, একজন মা তার গর্ভধারণের জন্য তার ছুটি পাবেন? এটা কোন দেশ, কোন বৈষম্যের দেশে আমরা বসবাস করছি? আমরা বলতে চাই এমন দেশ আমরা চাই না। ওই মায়ের চাকরি অনতিবিলম্বে যদি ফেরত দেওয়া না হয় তাহলে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাথে সাথে আরো জানাতে চাই, আপনারা জেনে অত্যন্ত কষ্ট পাবেন, আমরা কষ্ট পাই, আপনারা কষ্ট পাবেন। একজন মা যখনই চিন্তা করে একজন আউটসোর্সিং মা আমি সন্তান ধারণ করবো, তখন তাকে চিন্তা করতে হয় যদি সন্তান বাঁচাতে হয় তাহলে তার উপার্জনের যে একমাত্র সম্ভব চাকরি হারাতে হয়। আর যদি মনে করে আমি এই চাকরিটি বাঁচিয়ে রাখবো, এটা আমার সংসার চলে, তাহলে কিন্তু সেই মা কিন্তু সন্তান নেওয়া তার স্বপ্ন দেখে না। অর্থাৎ সন্তান বাঁচাতে হলে চাকরি হারাতে হয়, আর চাকরি যদি বাঁচাতে হয় সন্তান হারাতে হয়। এই যে দেশের সিস্টেম, তাহলে এই সিস্টেম কেন অনতিবিলম্বে বাতিল করা হবে না? এই প্রশ্ন কেন করা হবে না? অনতিবিলম্বে এই আউটসোর্সিং প্রথার বিলুপ্তি চাই, অনতিবিলম্বে এই ঠিকাদারি প্রথার বিলুপ্তি চাই, অনতিবিলম্বে এই দাস প্রথার বিলুপ্তি চাই। ধন্যবাদ সবাইকে। ইতিপূর্বে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? আমি ইতিমধ্যে বলেছি, ইতিপূর্বে যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে আমাদের বিরুদ্ধে পুনর্বহাল করতে হবে বলেছি। আমাদের প্রোগ্রাম আজকে শেষ। আপনারা যে যার কাছ থেকে লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কার্ড আছে? আপনাদের নাম্বার গুলো দেন। ও মাহবুব রহমান আছে, সেটা আপনার নাম্বার? আরেকজন আর কি রফিকুল ইসলাম কে ভাই? আপনি রফিকুল নাম্বারটা 01 নাম্বারটা